ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না। পাপ যে বাপকেও ছাড়ে না তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে একসময়ের চরম দাপুটে 6 সাবেক সেনা কর্মকর্তা। 2007 সালে এই অফিসাররাই তারেক রহমানকে চোখ বেঁধে সিলিংয়ে ঝুলিয়ে চরমভাবে নির্যাতন করেছিল। তারা ভেবেছিল অবৈধ ক্ষমতার জোরে তারা সারা জীবন ধরাছোঁয়ার বাহিরেই থাকবে, কিন্তু সময়ের চাকা আজ পুরোপুরি ঘুরে গেছে। দীর্ঘ লড়াইয়ের পর সেই তারেক রহমানই বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। 17 বছর আগে যারা তারেক রহমানকে চিরতরে পঙ্গু করে দেওয়ার ছক কষেছিল, আজ গর্ত থেকে টেনে বের করতেই তাদের আসল থেরাপি দেওয়া হলো বলে জোর গুঞ্জন উঠেছে। ওস্তাদের মার যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং ক্ষমতার দম্ভ দেখানোর সেই ছয় সাবেক সেনাকে ভবিষ্যতে কিভাবে কাঁদিয়ে ছাড়া হবে, সেই চাঞ্চল্যকর তথ্যগুলোই আজ বেরিয়ে আসছে। সমালোচকরা বলছেন এবার তাদের এমন সাইজ করা হবে যা তারা স্বপ্নেও ভাবেনি। পুরো কাহিনী শুরু 2007 সালের 7ই মার্চ। মাঝরাতে ঢাকা শহর তখন এক অজানা আতঙ্কে থমথমে। ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডে অবস্থিত বেগম জিয়ার বাসভবনে তখনও কেউ টের পায়নি কি ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। অথচ রাতের আধারে অত্যন্ত গোপনে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে তুলে নেওয়ার চূড়ান্ত ছক কষা হয়েছিল। এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন উদ্দিন আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল ATM আমিন। তাদের ইশারাতেই আর্মি হেডকোয়ার্টারে বসে এই নোংরা খেলার ছক সাজানো হয়েছিল। ওপর মহলের কড়া নির্দেশ পেয়ে মেজর অবসরপ্রাপ্ত ইমরান একজন রানার এবং একজন ড্রাইভার নিয়ে মইনুল রোডে হাজির হন। পুরো এলাকা তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায়। সাধারণ মানুষের সেখানে যাওয়ার কোনো উপায় ছিল না। মেজর ইমরান মেইন গেট দিয়ে ভেতরে ঢুকে নিজের গাড়িতে ঘাপটি মেরে বসে থাকেন টানা 3 ঘন্টা। বাহির থেকে বোঝার কোনো উপায় ছিল না ভেতরে কী ধরনের ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তারেক সাহেব বাসা থেকে বের হলেই মেজর ইমরান তাকে সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে নেন। কিন্তু আসল রূপ বেরিয়ে আসে কিছুদূর পর। মেজর ইমরান রানার হঠাৎ একটি কালো কাপড় বের করে তারেক সাহেবের পুরো মুখটা ঢেকে দেন। চারপাশে তখন ঘুটঘুটে অন্ধকার, দম বন্ধ করা এমন অস্বস্তিকর অবস্থার একটুখানি বাতাসের জন্য গাড়ির জানালা খোলার অনুরোধ করেছিলেন তারেক। কিন্তু নিরাপত্তার ভুয়া দোহাই দিয়ে সেই ছোট্ট অনুরোধটিও পায়ে তলে দেয় ইমরান। সামান্য একটু বাতাসও তাকে দেওয়া হয়নি। গাড়ির সে অস্বস্তিকর পরিবেশ থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় DGFI এর অত্যন্ত গোপনীয় জয়েন্ট ইন্টারোগেশন সেল বা JIC-তে। সাধারণ মানুষ এই সেলের নাম শুনলে ভয়ে কেঁপে উঠত। আর এখানে শুরু হয় আরেক নির্মম অধ্যায়। JIC সেলের দায়িত্বে তখন ছিলেন CTIB-র তৎকালীন ভারপ্রাপ্ত কর্নেল GS অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার। এই জায়গায় এসে এক চরম চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, যা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। বেগম জিয়ার আপন ভাগ্নে হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ডিউক, আর এই লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার হলেন তার আপন ভাইরা ভাই। অথচ সেদিন এই পারিবারিক সম্পর্কের বিন্দুমাত্র সম্মান তারা দেখায়নি। আপন মানুষের এমন গাদ্দারিতে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তারেক সাহেবের সাথে তারা অত্যন্ত কুরুচিপূর্ণ আচরণ শুরু করে। ঘরের শত্রু বিভীষণ হলে ঠিক যা হয় আর কি, এখানেও তাই ঘটেছিল। রক্তের সম্পর্কের কোনো দাম সেদিন ছিল না, শুধু ক্ষমতার লোভে তারা অন্ধ হয়ে গিয়েছিল। JIC সে গোপন সেলে তারেক সাহেবকে টানা 3 থেকে 4 দিন আটকে রাখা হয়। তাকে ঘন্টার পর ঘন্টা শুধু চোখ বেঁধে রাখা হয়নি, বরং তার উপর চরম অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রফ খান তার জবানবন্দিতে সব স্বীকার করে জানিয়েছেন তৎকালীন জেনারেল ATM আমিনের কড়া নির্দেশনায় এই নির্যাতন চালানো হয়েছিল। সবচেয়ে মর্মান্তিক বিষয়টি হলো তারেক সাহেবকে হাত বাঁধা অবস্থায় সেলের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। কোনো সুস্থ মানুষের পক্ষে এমন কাজ করা সম্ভব তা ভাবলেও তো অবাক লাগে। এমনকি ওয়ারেন্ট অফিসার ফজলুল জিজ্ঞাসাবাদে একটি চরম বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, ব্রিগেডিয়ার আমিন তাদের খুব কড়া গলায় নির্দেশ দিয়ে বলেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সে ওইভাবেই ঝুলন্ত থাকবে। আর দীর্ঘ সময় এভাবেই পার হয়ে যায়। এক পর্যায়ে তারেক রহমান সিলিং থেকে সোজা মেঝেতে পড়ে যান এবং কোমরে প্রচণ্ড আঘাত পান। এই একটিমাত্র আঘাত তার জীবনকে চরমভাবে দুর্বিষহ করে তোলে, যার কারণে তাকে বছরের পর বছর হাসপাতাল থেকে চিকিৎসা নিতে হয়েছিল। এখন প্রশ্ন হলো, একজন তরুণ নেতার উপর তাদের এত ক্ষোভ কেন ছিল? মূলত এর পেছনে আসলে কোনো মেগা পরিকল্পনা লুকিয়ে ছিল। এই একটাই উত্তর,
আর তা হলো তৎকালীন সেনা সমর্থিত সরকারের -2 ফর্মুলা। এই সরকারের মূল টার্গেট ছিল দেশের শীর্ষ দুটি প্রধান রাজনৈতিক নেত্রীকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়া। আর সেই পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে তারেক রহমানকে শারীরিকভাবে অক্ষম করে দেওয়া এবং মানসিকভাবে পুরোপুরি ভেঙে দেওয়ার টার্গেট নেওয়া হতো, যেন তিনি আর কোনোদিন রাজনীতির মাঠে দাঁড়াতে না পারেন। আর এই নোংরা পরিকল্পনা বাস্তবায়নের জন্যই সেদিন এত বড় আয়োজন করা হয়েছিল। জানা যায়, সেই গোপন সেলে 4 জন পদস্থ সেনা কর্মকর্তা সার্বক্ষণিক পাহারায় ছিলেন। তারা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়াদ্দার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রফ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হোসেন এবং মেজর মনির। তাদের প্রচণ্ড মানসিক চাপের মুখে তারেক সাহেবকে ক্যামেরার সামনে কথা বলতে বাধ্য করা হয়। মূলত তার রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে ধ্বংস করার জন্য আগে থেকে একটা মিথ্যা স্ক্রিপ্ট লিখে রাখা হয়েছিল। পরবর্তীতে 2008 সালের 11 সেপ্টেম্বর অত্যন্ত সুকৌশলে একটি অঙ্গীকারপত্রে জোর করে সর করিয়ে দেওয়া হয় এবং তাকে বলপূর্বক দেশ ত্যাগে বাধ্য করা হয়। তবে তারেক সাহেবের উপর ঘটা এই অমানবিক নির্যাতনের আসল রূপটি সবার সামনে ধরা পড়ে 2008 সালের জানুয়ারি মাসে। তখন তারেক রহমানের নানি মারা যান। এই শোকাবহ সময়ে তাকে শর্ত সাপেক্ষে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন প্রভাবশালী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি বর্তমানে গ্রেফতার রয়েছেন। সেখানে তিনি নিজের চোখে অত্যন্ত বিস্ময়ের সাথে একটি দৃশ্য দেখেন। তিনি লক্ষ্য করেন তারেক রহমান স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না। তিনি রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে পা ফেলছেন। একজন সুস্থ সবল মানুষ মাত্র কয়েক মাসের ব্যবধানে কিভাবে এতটা অক্ষম হয়ে গেলেন, সেই নির্মম দৃশ্য দেখেই রীতিমতো চমকে গিয়েছিলেন এই প্রভাবশালী জেনারেল। এরপর আসলো আসল ঘটনা। জেনারেল মাসুদ ব্যাকুল হয়ে ওঠেন। নিজস্ব যোগাযোগের মাধ্যমে চারিদিকে খোঁজ নিয়ে তিনি ডিজিএফআই এর অফিসারদের সাথে সেই অমানবিক আচরণের কথা বলতে শুরু করেন। আর এই চরম সত্যটি জানতে পেরে তিনি অত্যন্তই রেগে যান। তিনি সরাসরি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনিউ আহমেদের কাছে যান এবং কড়া জবাব চান যে এমনটা কেন করা হলো। তার দেওয়া জবানবন্দি থেকে জানা যায়, এই বিষয় নিয়ে খুদ সেনাপ্রধানের সাথে তার একটা চরম উত্তপ্ত বাক বিনিময় হয়েছিল। তবে অতীতে সেই নির্মম ঘটনাগুলো থেকে এটা পরিষ্কার যে সেদিন চরম ক্ষমতার দাপট দেখিয়ে তারেক সরকারের ভিত নাড়িয়ে দেওয়া হয়েছিল। ইতিহাসের এই কুশলবোধদের নাম থেকে একে একে বের হয়ে আসে সবকিছু। ইতিমধ্যেই অনুসন্ধানী সাংবাদিকতা জবানবন্দি থেকে 7 জন পদস্থ কর্মকর্তার নাম নিশ্চিত হওয়া গেছে। 17 বছর আগে ঘটা সে অমানবিক ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় কালো অধ্যায়। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন নাগরিককে তুলে নিয়ে এমন আচরণ করা কোনোভাবেই আইনের শাসন হতে পারে না। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। কিন্তু অতীত শেষ হয়ে গেছে, এখন শুরু হবে বর্তমানের খেলা। আজ তারেক রহমান তার নিজ দলের সর্বোচ্চ নেতৃত্ব আসীন শুধু নন, তিনি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। অন্যদিকে যারা সেদিন তার উপর নির্মম আচরণ করেছিল, তাদের ভবিষ্যৎ আজ চরম অনিশ্চয়তার মুখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান তারেক সরকার সেই 6 সাবেক সেনা কর্মকর্তাকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে খুব শীঘ্রই। একসময়ের প্রতাপশালী সেই অফিসাররা এখন নিজেদের ছায়াকেও ভয় পাচ্ছে। দেশের বিশাল রাজনৈতিক পালাবদলের পর থেকেই এদের রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে। আর এখন তো তাদের আসল খেল খতম হওয়ার পথে। সমালোচকরা বলছেন, গর্ত থেকে তুলে এনে এদের কড়ায় গণ্ডায় হিসাব বুঝিয়ে দেওয়া হবে। 17 বছরের জমে থাকা কর্মফলের মাসুল এখন তাদের দিতেই হবে। ক্ষমতার দম্ভ কখনো চিরস্থায়ী হয় না। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কাউকে চিরতরে শেষ করে দেওয়া যায় না। আর সেদিন ভেবেছিল তারেক সাহেবকে দেশ ছাড়া করে তারা খুব সহজেই পার পেয়ে যাবে। তাদের সে রঙিন স্বপ্ন এখন লাল বাতি হয়ে জ্বলছে। সমালোচকদের দাবি অনুযায়ী তারেক রহমান এখন আর আগের মতো জায়গায় নেই। তিনি এখন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন। তাই পুরনো দিনের সেই নির্মম আচরণের সুদে আসলে জবাব দেওয়া যাবে। তখন আর সেই সাবেক সেনা কর্মকর্তাকে ভয়ে কেঁদে কুলকিনারা পাবে না। প্রকৃতির এই চরম বিচার প্রমাণ করে পাপ বাপকেও ছাড়ে না। তাই এই অপরাধীদের কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই।